প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজ এবং স্বপন স্যার অন ফিজিক্স ক্লাস ফেসবুক পেজে। আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম। দেখো, আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা হচ্ছে মাধ্যমিক যারা এবছর দেবে তাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোন কোন চ্যাপ্টার থেকে কীরকম ধরনের কোশ্চেন আসবে তার একটা আলোচনা কিন্তু আমরা করেছিলাম। আজকে থেকে আমরা যে নতুন ভিডিও সিরিজটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে যারা 2021-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটা প্রস্তুতি, এবং এটাকে কতগুলো পর্বে আলাদা আলাদা করে ভাগ করে আমি এই জায়গাটাকে আলোচনা করব। আজকের যে পর্বটা সেটা হচ্ছে মাধ্যমিক 2021-এর প্রস্তুতির পর্ব 1। তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম যে চ্যাপ্টার, যেটাকে আমরা পরিবেশের জন্য ভাবনা বা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমরা মোটামুটি 3টে বা 4টে পর্বে আলাদা করে ভাগ করে আলোচনা করব, এবং মাধ্যমিকে কী ধরনের কোশ্চেন হতে পারে এবং তোমরা কিভাবে সেই আনসারগুলো করবে, কোন জায়গাতে আনসার করার জন্য কতখানি তোমরা লিখবে, সেই জায়গাটা কিন্তু আমরা এই ভিডিওগুলোর ভিতরে বিস্তৃতভাবে আলোচনা করব এবং তোমাদের প্রত্যেকেরই খুব কাজে লাগবে। সেই জন্য যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। এবং যারা ভিডিওটা দেখবে, বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবে, প্রত্যেকটা অংশই কিন্তু তোমাদের কাজে লাগবে বলেই আমি মনে করছি। তাহলে আমরা আলোচনা শুরু করি। দেখো, বায়ুমণ্ডল এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমেই আমাদের একটা জায়গা মনে হবে যে বায়ুমণ্ডল আসলে কি। বায়ুমণ্ডল হচ্ছে আমাদের চারিদিকে যে গ্যাসীয় উপাদান আমরা দেখতে পাই বা অনুভব করতে পারি, সেই গ্যাসীয় উপাদানগুলোকে আমরা একত্রে বলছি এরা হচ্ছে বায়ুমণ্ডল। লক্ষ্য করো, আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে আমরা সবাই বায়ুমণ্ডল নামক একটা সমুদ্রের মধ্যে ডুবে রয়েছি, এইটা বললে কিন্তু আমরা খুব বেশি মিথ্যে কথা বলছি না। তার কারণ তোমরা লক্ষ্য করবে যে আমরা যেমন জলের মধ্যে ডুব দিই যখন চারিদিকে জল থাকে, তেমনি আমাদের চারিদিকেই কিন্তু বায়ু রয়েছে। সেই জন্য আমরা বলতে পারি যে আমরা বায়ুমণ্ডলের সমুদ্রের মধ্যে ডুবে আছি। এবার এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে, আমরা পৃথিবীকে একটা গোলক যদি কল্পনা করি, সেই গোলকের পৃষ্ঠতল থেকে আস্তে আস্তে করে উপরের দিকে কিন্তু এই বায়ুমণ্ডলটা বিস্তৃত, এবং মোরলেস দেখা গেছে প্রায় 16,000 কিলোমিটার পর্যন্ত আমরা এই বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে বলে ধরে নিই। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বায়ুমণ্ডলকে অনুভব করতে পারি, তারপরের অংশটা কিন্তু আমরা তাকে বায়ুমণ্ডল হিসাবে বা গ্যাসীয় উপাদান হিসাবে কিন্তু অনুভব করতে পারি না। তাহলে প্রথমেই প্রশ্ন জাগবে যে এই বায়ুমণ্ডলের যে উপাদানগুলি বা বায়ুমণ্ডল কী কী দিয়ে গঠিত। আমরা যদি বায়ুমণ্ডলের গঠনের কথা চিন্তা করি তাহলে বলতে পারি বায়ুমণ্ডলের উপাদানগুলির ভিতরে দু ধরনের উপাদান আমরা মনে করতে পারি। একটা উপাদান যেটা হচ্ছে গ্যাসীয় উপাদান, আরেকটা উপাদান যেটা হচ্ছে কঠিন উপাদান। কীরকম কঠিন উপাদান? বাতাসের মধ্যে ধুলোবালি থাকে, ধূলিকণা, কার্বন কণা, বিভিন্ন রকমের ধরো ছোট ছোট যে কোনো ধরনের পার্টিকেল যারা বাতাসের মধ্যে ভেসে বেড়াতে পারে। এটা কিন্তু অবস্থানের পরিবর্তনের সাথে সাথে, মানে জায়গা থেকে জায়গাতে এই উপাদানগুলি কিছুটা পরিবর্তিত হয়ে যায়। আর গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদানের ভিতরে সবচাইতে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। প্রায় 78 থেকে 79% আয়তনের অনুপাতে বাতাসের মধ্যে নাইট্রোজেন থাকে, প্রায় 20%-এর কাছাকাছি অক্সিজেন থাকে, কিছু পরিমাণ আর্গন গ্যাস থাকে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, এছাড়াও থাকে জলীয় বাষ্প এবং অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সেইগুলোও খুব সামান্য পরিমাণে। কিছু কিছু স্থান ভেদে আমরা কিন্তু বাতাসের মধ্যে সালফার ডাইঅক্সাইড,
নাইট্রোজেনের অক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলোও পেতে পারি। এবার আমরা আমাদের যে বায়ুমণ্ডলের কথা বলছি, এই বায়ুমণ্ডলটা ঠিক পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে আমরা শুরু করব, এই বায়ুমণ্ডলের কিন্তু কিছু ভ্যারিয়েশান হবে, উপাদানের ভ্যারিয়েশান হবে, টেম্পারেচারের ভ্যারিয়েশান হবে, প্রেশারের ভ্যারিয়েশান হবে, এবং তার সাথে সাথে এর কিন্তু কিছু বৈশিষ্ট্যগত মানে ক্যারেক্টারিস্টিক্সেরও কিছু ভ্যারিয়েশান ঘটবে। সেই অনুযায়ী আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলোকে বিভিন্ন রকমভাবে নামকরণ করে থাকি। আমরা প্রথমেই যদি মনে করি যে আমাদের পৃথিবীর কাছের যে স্তরটা, নিকটবর্তী যে স্তরটা, সেই স্তরটাকে আমরা নাম দিচ্ছি ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার ঠিক পৃথিবী পৃষ্ঠ থেকে 16 বা 18 কিলোমিটার পর্যন্ত এই ট্রপোস্ফিয়ারটা বিস্তৃত। বায়ুর যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলির কথা আমরা বললাম, সেই গ্যাসীয় উপাদানগুলির প্রায় 75% থেকে 80% উপাদান এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু অবস্থান করে, এবং সেই কারণে এই বায়ুমণ্ডলের মধ্যে মানে ট্রপোস্ফিয়ারের মধ্যে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলো থাকছে, তার সাথে সাথে কিন্তু ধূলিকণা, জলীয় বাষ্প এবং অন্যান্য যে সমস্ত পার্টিকেলগুলো তারাও থাকছে। সেই জন্য এই জায়গার বায়ুমণ্ডলের ঘনত্ব অনেকটাই বেশি থাকে। সেই জন্য আমরা এই স্তরকে কখনো কখনো ঘনমণ্ডল হিসাবেও এর নামকরণ করে থাকি। মনে রাখতে হবে, ঘনমণ্ডল কিন্তু শুধুমাত্র বায়ুর উপাদানের বেশি অংশ এখানে থাকছে সেই কারণে। এবার দেখো, আমাদের পৃথিবী পৃষ্ঠের যে উষ্ণতা, সেটা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম হয়। তবু আমি মোরালেস ধরছি নর্মালি, ধরো 20-25 থেকে 30-35-এর মধ্যে থাকছে। এবার যত উপরের দিকে আমরা উঠতে থাকব, তত কিন্তু টেম্পারেচারটা কমতে থাকবে বায়ুস্তরের। এবং দেখা গেছে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ অংশে, মানে যেখানে গিয়ে ট্রপোস্ফিয়ারটা ধরো শেষ হলো, সেই জায়গার টেম্পারেচারটা -56 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এবং দেখা গেছে যে যদি আমরা 1 কিলোমিটার উচ্চতা উঠি, পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো 1 কিলোমিটার উচ্চতা উঠলাম, তাহলে পৃথিবী পৃষ্ঠের যা টেম্পারেচার, সেই টেম্পারেচারের থেকে ওই জায়গার টেম্পারেচার 6.4 ডিগ্রি সেলসিয়াস বা 6.3 ডিগ্রি সেলসিয়াস মতো কমে যায়। অর্থাৎ যত উপরে যাওয়া যাচ্ছে তত কিন্তু টেম্পারেচারটা ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। এখানে খেয়াল করতে হবে, যত উচ্চতার সঙ্গে তাপমাত্রা যেমন কমে, তেমনি উচ্চতার সঙ্গে কিন্তু বায়ুর চাপও কমতে থাকে। এর পিছনে কারণ অবশ্যই যত উপরের দিকে যাচ্ছে বায়ুর ঘনত্বটা কমে যাচ্ছে। এবার এই যে ট্রপোস্ফিয়ারের কথা বললাম, এই ট্রপোস্ফিয়ারে বায়ুর যে সমস্ত উপাদানগুলি থাকে তার সঙ্গে উপস্থিত থাকে জলীয় বাষ্প এবং বিভিন্ন রকমের ডাস্ট পার্টিকেল, ধূলিকণা ইত্যাদি। এতে কি হয় না, এই ধূলিকণা উপস্থিত থাকার জন্য জলীয় বাষ্পগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন এখানে মেঘ তৈরি হয়। আর এখানে মেঘ তৈরি হওয়ার মানে সেখানে ঝড় বৃষ্টি হবে, বজ্রপাত হবে, শিলাবৃষ্টি হবে, মানে এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক যে দুর্যোগগুলো, সেগুলো কিন্তু আমরা এই ট্রপোস্ফিয়ারের ভিতরেই দেখতে পাই। সেই জন্য ট্রপোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধ বায়ুমণ্ডল স্তর। মানে যেন এই বায়ুমণ্ডলের স্তরটা এটা ক্ষুব্ধ হয়ে রয়েছে, বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। যেহেতু উচ্চতার সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতার এবং উপাদানগুলির ঘনত্বের পরিবর্তন ঘটে, সেই জন্য এই স্তরটাকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বা পরিবর্তনশীল স্তরও বলা হয়। কিন্তু এই নামগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কেননা এগুলো থেকেই কিন্তু আমাদের এমসিকিউ হিসাবে প্রশ্ন থাকতে পারে। এবার দেখো, যত উপরের দিকে ওঠা হচ্ছে টেম্পারেচার কিন্তু ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, এবং ট্রপোস্ফিয়ারের উপরের যে জায়গাটা, সর্বোচ্চ যে সীমা, সেই জায়গার টেম্পারেচারটা বললাম -56 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এই যে তথ্যটা বলছি, এই তথ্যটা কিন্তু দেখা যাবে হয়তো মানে দুই একটা বইতে সামান্য কিছু হেরফের কিন্তু হতে পারে এই তথ্যগত। এটা কিন্তু কোনো ব্যাপার নয় এই কারণে যে আমি হয়তো যে বইটাকে ফলো করে তোমাদেরকে আলোচনা করছি, হয়তো সেই বইটাতে যে তথ্য রয়েছে সেটা তুমি যে বইটাকে ফলো করছো তার সঙ্গে নাও মিলতে পারে। কিন্তু নাও মিলতে পারে মানে টেম্পারেচারের খুব সামান্য হেরফের হবে, এটা কিন্তু বিশাল একটা কিছু পরিবর্তন হবে না, এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার দেখো, ট্রপোস্ফিয়ারের যত উপরের দিকে যাওয়া যাচ্ছে টেম্পারেচার কমতে কমতে যখন -56 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তারপরে কিছুটা জায়গা আছে যে জায়গাতে কিন্তু টেম্পারেচারের কোনো রকম পরিবর্তন হয় না। অর্থাৎ ওই স্তরটা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতার স্তর, অর্থাৎ ওখানে উষ্ণতা পরিবর্তন হবে না। যেন আমরা এইভাবে মনে করতে পারি, ট্রপোস্ফিয়ারের যে উষ্ণতার ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটা ওখানে স্টপ হয়ে গেছে বা পজ হয়ে গেছে, সেই জন্য ট্রপোস্ফিয়ার পজ হয়ে গেছে, তাই ওই জায়গাটার নাম হচ্ছে ট্রপোপজ। পজ মানে হচ্ছে থেমে যাওয়া, তার মানে ট্রপোপজ হচ্ছে কিন্তু ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর এবং ওই সর্বোচ্চ অংশের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো, তাহলে এই ট্রপোস্ফিয়ারের কি বৈশিষ্ট্যের কথা আমরা বললাম। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমেই বলতে হবে যে এই ট্রপোস্ফিয়ারের মধ্যে বায়ুর সমস্ত উপাদানগুলো বর্তমান এবং আমাদের প্রাণদায়ী মানে আমাদের বাঁচার জন্য বায়ুর যে উপাদানগুলো প্রয়োজন সেই সব উপাদানগুলোই কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে রয়েছে। আর কি হয় না, সূর্য থেকে যে তাপ আসে সেই তাপের ফলে ভূপৃষ্ঠ যে গরম হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের যে উষ্ণতা এবং এই যে ঝড় বৃষ্টি ইত্যাদি যে ঘটে, এখানে তোমরা জানো একটা জল চক্র, ওয়াটার সার্কেল বলে একটা ঘটনা ঘটে। এই ট্রপোস্ফিয়ারটা কিন্তু সেই ভূপৃষ্ঠের উষ্ণতা এবং জলচক্র এই দুটো ঘটনাকেই নিয়ন্ত্রণ করে। যেহেতু এই জায়গার উষ্ণতা পরিবর্তিত হচ্ছে উচ্চতার সাথে সাথে, সেই জন্য সবসময় কিন্তু এই জায়গার বায়ুমণ্ডলের মধ্যে একটা বায়ু প্রবাহ সবসময় চলতে থাকে, অর্থাৎ বায়ু কিন্তু এই জায়গাতে গতিশীল অবস্থায় থাকে। আগেই বলেছি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা এক্ষেত্রে হ্রাস পাচ্ছে এবং বায়ুমণ্ডলের যে চাপ, সেই চাপও কিন্তু এক্ষেত্রে হ্রাস পাচ্ছে। এবার দেখো, এই ট্রপোস্ফিয়ারটা ভূপৃষ্ঠ থেকে আমরা বললাম 16 থেকে 18 কিলোমিটার মোটামুটি বিস্তৃত। এর পরের যে বায়ুমণ্ডলের স্তর, সেই বায়ুমণ্ডলের স্তরটাকে আমরা নাম দিয়ে থাকি স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার এটা ট্রপোস্ফিয়ারের পরে 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ট্রপোস্ফিয়ারের যে পরবর্তী স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দেখা যায় বায়ুর যে সমস্ত উপাদানগুলি বর্তমান ছিল সেই উপাদানগুলি কিন্তু পরিমাণ খুবই সামান্য, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরে বায়ুর উপাদানগুলির পরিমাণ খুব কমে যায়, মানে কম থাকে। এবং এই স্তরের ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে এখানে কোনো জলীয় বাষ্প থাকে না, এখানে কোনো ধূলিকণা বালুকণা এগুলো এরকম ধরনের কোনো পার্টিকেল এখানে উপস্থিত থাকে না। যেহেতু পার্টিকেল থাকে না, যেহেতু জলীয় বাষ্প থাকে না, তাহলে এই স্তরে কিন্তু কখনো মেঘ তৈরি হয় না। আর যদি মেঘ তৈরি না হয় তাহলে যে প্রাকৃতিক যে দুর্যোগগুলোর কথা বললাম, ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি ইত্যাদি, এই ঘটনা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কখনোই ঘটে না। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত বায়ুমণ্ডল স্তর। এই শান্ত বায়ুমণ্ডল স্তর হওয়ার জন্য এই স্তরের ভিতর দিয়ে কিন্তু জেট প্লেনগুলো খুব সহজে চলাচল করতে পারে। তাহলে আমাদের যদি এইরকম প্রশ্ন দেয় যে স্ট্র্যাটোস্ফিয়ার জেট বিমান চলাচলের পক্ষে উপযোগী কেন, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এইরকম বললে হবে না যে স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত বায়ুমণ্ডল স্তর, ফলে এখানে ঝড় বৃষ্টি হয় না, সেই জন্য এই স্তরের ভিতর দিয়ে জেট বিমান ইত্যাদি চলাচল করতে পারে।
আমাকে কিন্তু একটু কারণটা ব্যাখ্যা করতে হবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরে যেহেতু জলীয় বাষ্প নেই, যেহেতু বিভিন্ন রকমের ধূলিকণা বা অন্যান্য পার্টিকেলগুলো অনুপস্থিত থাকে, ফলে এখানে মেঘ তৈরি হয় না, আর মেঘ তৈরি হয় না বলে ঝড় বৃষ্টি ইত্যাদি হয় না। সেই জন্য স্তরটা হচ্ছে শান্ত বায়ুমণ্ডল স্তর। ঠিক আছে, এবার দেখো আমরা দেখেছিলাম ট্রপোস্ফিয়ারের নিচের উষ্ণতা হচ্ছে সর্বোচ্চ অংশের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। এবার যেই স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়ে গেল তখন কিন্তু ওই স্তরের তাপমাত্রা -56 থেকে বাড়তে বাড়তে এটা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তার মানে আমরা দেখব যে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু উষ্ণতাটা আবার বাড়তে থাকে এবং এটা 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আগের মতন স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ যে স্তর, যে জায়গায় গিয়ে উষ্ণতা আর পরিবর্তন হয় না, তাকে নাম দেওয়া হয় স্ট্র্যাটোপজ। এই যে স্ট্র্যাটোপজ যেটাকে আমরা দেখলাম, তাহলে এর উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াসই হবে। এবার লক্ষ্য করো, এই স্ট্র্যাটোস্ফিয়ারের জাস্ট উপরের অংশে বায়ুর যে উপাদানগুলি, সেই উপাদানগুলির ভিতরে ওজোন গ্যাস, মানে অক্সিজেনের রূপান্তরিত একটা গ্যাসীয় উপাদান ওজোন, যাকে আমরা O3 দিয়ে লিখি, এই ওজোন গ্যাসটা কিন্তু ওই স্তরের মধ্যে প্রচুর পরিমাণে অবস্থান করে এবং ওই ওজোন গ্যাস ওই স্তরে অবস্থান করে বলে ওই স্তরটাকে আমরা নাম দিয়ে থাকি ওজোন বায়ুমণ্ডল স্তর। লক্ষ্য করো, স্ট্র্যাটোস্ফিয়ারের অংশ কিন্তু ওজোনোস্ফিয়ার, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকের অংশটাকে আমরা ওজোনোস্ফিয়ার বলছি। এইটা কিন্তু ওজোন গ্যাসে পূর্ণ। ওজোন গ্যাসে পূর্ণ হওয়াতে কি হবে না, সূর্য থেকে কিছু ক্ষতিকারক রশ্মি, আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, যেটা পৃথিবীতে এসে পৌঁছায় এবং ওই রশ্মি যদি আমাদের চামড়ার উপরে এসে পড়ে তাহলে কিন্তু আমাদের স্কিন ক্যান্সারের মতো এইরকম কিছু রোগ হওয়া সম্ভব। কিন্তু ওজোন মণ্ডল কি করে না, ওজোনোস্ফিয়ার ওই যে অতিবেগুনি রশ্মি তাকে আটকে দেয়, অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। শোষণ করে নেয় বলে আমরা কিন্তু পৃথিবী পৃষ্ঠে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আসতে প্রায় দেখি না। যদিও আমি এখন এই কথাটা এখানে বলছি, পরবর্তী ভিডিওতে আমি এই ওজোন মণ্ডলের এই জায়গাটাকে নিয়ে আবার আলোচনা করব, তখন আরও ইলাবোরেটলি এই জায়গাটায় আলোচনায় আসব। যেহেতু ওজোন স্তরটা ওই ক্ষতিকারক রশ্মিটাকে আটকে দেয়, যেন আমরা এইভাবে মনে করতে পারি যে ওজোন স্তরটা আমাদের মাথার উপরে একটা ছাতার মতো রয়েছে, যে কিনা সূর্যের ওই ক্ষতিকারক বিকিরণটাকে আটকে দিচ্ছে। সেই জন্য ওজোন স্তরকে আমরা বলতে পারি প্রাকৃতিক সৌরপর্দা, বা এটাকে বলা হয় প্রাকৃতিক ছত্র বা প্রকৃতির ছাতা। যেন প্রকৃতি আমাদেরকে ছাতার মতো মাথার উপরে থেকে ওই জায়গাটাকে, ওই যে গ্যাসীয় উপাদানটাকে, সেটাকে আটকে দিচ্ছে, যাতে করে আমাদের কোনো সমস্যা হয় না ওই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির জন্য। এবার দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের কয়েকটা বৈশিষ্ট্য আমরা যদি বলি, আমরা সবগুলো পয়েন্টই আলোচনা করে ফেলেছি। প্রথমেই আমরা বলতে হয় যে এইটাকে আমরা নাম দিচ্ছি শান্ত বায়ুমণ্ডল স্তর। কেন না, যেহেতু এখানে কোনো ঝড় বৃষ্টি বা ইত্যাদি প্রাকৃতিক কোনো যে ঘটনা, সেই ঘটনাগুলো ঘটবে না। দ্বিতীয় কি, এই স্তরের ভিতর দিয়ে কিন্তু জেট বিমান চলাচল করতে পারে। শান্ত বায়ুমণ্ডল স্তর হওয়ার জন্য জেট বিমান চলাচল করতে পারে। এই স্তরের কিন্তু যে গ্যাসীয় উপাদান, সেই উপাদান কিন্তু পৃথিবীর নিকটবর্তী যে স্তর তার চাইতে অনেক কম, এখানে গ্যাসীয় উপাদানগুলি খুব সামান্য পরিমাণে থাকে। লক্ষ্য করো, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়। আমাদের এই ভ্যারিয়েশনের জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে। ট্রপোস্ফিয়ারে দেখেছিলাম উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু তোমার উষ্ণতাটা বৃদ্ধি পায়।
এবং ওজোন মণ্ডলের উষ্ণতা হয় গিয়ে 76 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কিন্তু কমে যায়। চাপের পরিবর্তনটা কিন্তু ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে একই রকম। এবার দেখো, যখন ওই ধূলিকণা এবং কার্বন কণা বা ইত্যাদি কণা যেহেতু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অনুপস্থিত, ফলে সূর্যের যে বিকিরণ, সূর্যের যে তাপ, ইনফ্রারেড রে, সেই রশ্মিগুলো কিন্তু এই স্তরে শোষিত হয় না। আর এই স্তরে শোষিত হয় না বলেই কিন্তু এই স্তরের উষ্ণতা পৃথিবীর যে নিকটবর্তী যে স্তর তার উষ্ণতার থেকে বেশি হয় না। তাহলে আমরা দুটো স্তর দেখলাম। এবার যে তৃতীয় যে স্তরটা, সেই স্তরটাকে বলা হয় মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এইটাকে আমরা মোটামুটি মনে করতে পারি যে স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হলো, তারপরে এটা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যত উপরের দিকে ওঠা যাবে মেসোস্ফিয়ারের উপরের দিকে, তত কিন্তু টেম্পারেচার আবার কমতে থাকে, উষ্ণতা কমতে থাকে। এবং এই উষ্ণতা কমতে কমতে -93 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ওই উষ্ণতা হ্রাসটা থামে। এবং ওই যেখানে গিয়ে তোমার -93 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তারপরে কিন্তু কিছু জায়গায় উষ্ণতা আবার স্থির থাকে। ওই জায়গাটাকে নাম দেওয়া হয় মেসোপজ। প্রত্যেকটা স্তরের পরবর্তী অংশে কিন্তু আমরা এই পজ কথাটা যুক্ত করে ওই স্তরের একটা স্থির তাপমাত্রার অঞ্চলকে বোঝাই। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা একটু মাথায় রেখো। এবার দেখো, এই যে মেসোপজ, এই মেসোপজের কি কি বৈশিষ্ট্য? মেসোপজের বৈশিষ্ট্য যদি আমরা বলি, এক্ষেত্রে প্রথমেই যেটা বলা হবে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু এই ধীরে ধীরে কমাটা কিন্তু অসমভাবে কমে, নন ইউনিফর্মলি। এরকম নয় যে উচ্চতা 1 কিলোমিটার বাড়লে উষ্ণতা যত কমবে, পরবর্তী 1 কিলোমিটার বাড়লে উষ্ণতা তার ডাবল কমবে, এরকম কিন্তু নয়। অর্থাৎ এই উষ্ণতা কমছে, কিন্তু কমাটা কিন্তু নন ইউনিফর্ম, এর মধ্যে কোনো ইউনিফর্মিটি কিন্তু থাকছে না। আর কি হচ্ছে না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কমছে। এটা কিন্তু প্রত্যেকটা স্তরের জন্য একই রকম। যতগুলো স্তর আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং পরবর্তী স্তরগুলো আলোচনা করব, এই মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল যদি আমি বলি বাংলায়, তাহলে এই মেসোস্ফিয়ারের উষ্ণতা হচ্ছে সব থেকে কম এবং বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে কিন্তু মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে কি হয় না, মেসোস্ফিয়ারে যখন বাইরে থেকে বিভিন্ন উল্কাপিণ্ডগুলো পৃথিবীতে এসে পৌঁছানোর চেষ্টা করে, তারা এই বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে পৌঁছানোর পরই পুড়ে যায় এবং পুড়ে ছাই হিসাবে পৃথিবীতে ছাই এসে পৌঁছায়। তাহলে প্রশ্ন জাগবে যে বায়ুমণ্ডলে কেন মেসোস্ফিয়ারেই এই উল্কাপিণ্ডগুলো পুড়ে গেছে? অন্য যে তার উপরেও তো স্তর ছিল, তাহলে সেখানে কেন হলো না? আসলে ঘটনাটা লক্ষ্য করো, মেসোস্ফিয়ারের বায়ুমণ্ডলের যে স্তর, সেই স্তরটাকে আমরা বললাম এটা হচ্ছে শীতলতম স্তর। এখানকার উষ্ণতা হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে যখন উপর থেকে উল্কা পৃথিবীতে এসে পৌঁছায়, তখন উল্কা কিন্তু উত্তপ্ত অবস্থায়। তার উল্কার আভ্যন্তরীণ যে উষ্ণতা সেটা অনেক বেশি। এবং আমরা গ্রহ নক্ষত্রের গঠন সম্পর্কে যেটুকুনি জানি, সেখান থেকে বলতে পারা যায় যে কোনো যে উল্কাপিণ্ড বলো বা যে কোনো ধরনের নক্ষত্রের অংশ, তারা কিন্তু খুব উচ্চ উষ্ণতায় উত্তপ্ত একটা পিণ্ড হিসাবে থাকে। তাহলে যখন ওই উত্তপ্ত একটা পিণ্ড পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে যায়, তখন সে মেসোস্ফিয়ারকে অতিক্রম করে, তখন মেসোস্ফিয়ারের বাইরের দিকের উষ্ণতাটা কম। ফলে ওই যে কম উষ্ণতার মধ্যে যখন উল্কাপিণ্ড আসে, তখন উল্কাপিণ্ডর বাইরের দিকটা ঠান্ডা হয়।
কিন্তু ওর ভিতরের দিকটা প্রচণ্ড উত্তপ্ত। ফলে কি হচ্ছে, দুদিকে উষ্ণতার এই অসম পার্থক্যের জন্য, মানে দুদিকে উষ্ণতা অসম হওয়ার জন্য উল্কাপিণ্ডের উপরে একটা অসম চাপ পড়ে। এই অসম চাপের কারণে ওই পিণ্ডগুলো খণ্ড খণ্ড হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ফলে কি হয়, ওই ছোট ছোট খণ্ড যেগুলো হলো তারা পৃথিবীর দিকে আসতে থাকে এবং বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে আরও বেশি উত্তপ্ত হয়ে যায় এবং পুড়ে ছাই হয়ে যায়। সেই জন্য উল্কাপিণ্ডগুলো কিন্তু পৃথিবীতে খুব একটা এসে পৌঁছায় না। আমরা যদি বায়ুমণ্ডলের এবার 4 নম্বর স্তরের কথা দেখি, 4 নম্বর স্তরটাকে বলা হয় থার্মোস্ফিয়ার বা উষ্ণমণ্ডল যদি বলি। থার্মোস্ফিয়ার নামটা শুনেই বুঝতে পারছো যে এই স্তরটা কিন্তু মেসোস্ফিয়ার যখন শেষ হলো তারপরে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। এই স্তরটাকে মানে এমনভাবে এই স্তরটা তৈরি হয়েছে, এর মধ্যে কিছু পরিমাণে তোমার ওজোন, যে গ্যাসটা আমরা ওজোন মণ্ডলে দেখেছিলাম, এখানে ওজোন গ্যাস সরাসরি থাকলেও এর সঙ্গে আরও কিছু অন্যান্য গ্যাসীয় উপাদান থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি যখন এই স্তরের ভিতরে আসে তখন ওই উপাদানগুলির সঙ্গে ওই অতিবেগুনি রশ্মি তাদের পারস্পরিক সংঘাতের ফলে এই জায়গাতে কিছু পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপের জন্য এই স্তরটা কিন্তু প্রচুর উষ্ণতা লাভ করে। এই যে স্তরের সর্বোচ্চ উষ্ণতার কথা যদি বলি, এটা প্রায় 1250 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সেই জন্য যদি বলা হয় বায়ুর উষ্ণতম স্তর, সেটা কিন্তু থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে কিন্তু বায়ু সবচাইতে উষ্ণ অবস্থায় আছে। এখানে দেখো, যখন অতিবেগুনি রশ্মি এই স্তরের ভিতর দিয়ে পাস করছে তখন কি হয় না, অতিবেগুনি রশ্মির প্রভাবে এই জায়গার যে বায়ুর উপাদান তারা কিন্তু কিছুটা আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজড মানে এটা কিছুটা তোমার ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, কিছুটা নেগেটিভ আয়ন, এই রকম আয়নে পরিণত হয়। ফলে এই স্তরটাকে নাম দেওয়া হয় আয়ন বায়ুমণ্ডল স্তর বা আয়ন মণ্ডল। মানে যেহেতু এই জায়গাতে বায়ুর উপাদানগুলি আয়ন হিসাবে আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আয়ন মণ্ডল বা আয়ন বায়ুমণ্ডল স্তর। এবার দেখো, ঠিক একই রকমভাবে এই থার্মোস্ফিয়ারটার সর্বোচ্চ অংশের উষ্ণতা বললাম 1250 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাতে 1250 ডিগ্রির পরে আবার একটা নির্দিষ্ট উষ্ণতার অঞ্চল থাকে যেটাকে বলা হয় থার্মোপজ, মানে থার্মোস্ফিয়ারটা যেখানে যেন থেমে গেছে। এবার আমরা আলোচনা করি এই থার্মোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য নিয়ে। কি কি বৈশিষ্ট্য আমরা ইতিপূর্বে জেনে গেছি। থার্মোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের যে বায়ু স্তরগুলো তার মধ্যে সবথেকে উষ্ণ স্তর, তার মানে এখানকার উষ্ণতাটা কিন্তু খুব বেশি। দ্বিতীয় কি, এই জায়গায় যে তোমার উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো সবগুলো কিন্তু আয়ন হিসাবে থাকে, সেই জন্য এইটাকে আমরা আয়নমণ্ডল হিসাবেও বলছি এই অংশটাকে। এবং ওই আয়ন যেখানে থাকে সেই জায়গাতে কিন্তু বিভিন্ন রকমের তরঙ্গ, বিশেষ করে বেতার তরঙ্গ, তারা প্রতিফলিত হয়। সেই জন্য আমরা যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বেতার তরঙ্গগুলো আমাদের খুব সহযোগিতা করে, যারা ওই আয়ন বায়ুমণ্ডল স্তরে প্রতিফলিত হয়। এখানে এই আয়ন বায়ুমণ্ডল স্তরের উপরে কিছু মানে আলোকিত অঞ্চল দেখতে পাওয়া যায়। এই আলোকিত অঞ্চলগুলোকে বলা হয় মেরুজ্যোতি বা অরোরা। কীরকম ব্যাপারটা তোমরা জানো যে মেরু অঞ্চলে যেখানে 6 মাস দিন 6 মাস রাত এইরকম একটা অবস্থা থাকে, তাহলে যখন 6 মাস রাত তখন সেই জায়গা তো সম্পূর্ণ অন্ধকার থাকে, কিন্তু আসলে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার হিসাবে থাকে না। এই আয়ন বায়ুমণ্ডল স্তরের মধ্যে কিছু আলো দেখতে পাওয়া যায়, যে আলোটা তাদের ওই রাত্রিকালীন যে সমস্যা সেই সমস্যা থেকে তাদেরকে উদ্ধার হতে সাহায্য করে। এই যে
আলোকিত যে অঞ্চলটা, যেটা আয়ন বায়ুমণ্ডল স্তরে দেখা যায়, তাকে নাম দেওয়া হয় মেরুজ্যোতি বা অরোরা। এবার দেখো, এই আয়ন বায়ুমণ্ডল স্তরের যদি আমাদের বিশেষ উপযোগিতা এরকম কোনো প্রশ্ন দেয়, তাহলে আমরা প্রথমেই বলবো আয়ন বায়ুমণ্ডল স্তরের মধ্যে যেহেতু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেই জন্য যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এই স্তরটা গুরুত্বপূর্ণ। এবং যেহেতু এই স্তরের মধ্যে আমরা মেরুজ্যোতি দেখতে পাই, সেই জন্য এটাও কিন্তু কিছু কিছু জায়গার লোকেদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এরপরে যে বায়ুমণ্ডল স্তর, তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। আমরা এটাকে বাংলায় বলতে পারি বহির্মণ্ডল। এইটা ঠিক তোমার থার্মোস্ফিয়ারের পরের যে অংশটা, সেই অংশটা দেখো, যত আমরা উপরের দিকে যাব তত কিন্তু বায়ুর উপাদানের পরিমাণ সামান্য থেকে সামান্য হতে থাকবে। দেখা যায় এই অংশের মূলত কিছু পরিমাণ অক্সিজেন থাকে, তার সাথে সামান্য পরিমাণ হাইড্রোজেন, হিলিয়াম, এরা এই বায়ুমণ্ডল স্তরের মধ্যে উপস্থিত থাকে। এই জায়গারও কিন্তু উষ্ণতাটা মোটামুটি 1600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা দেখতে পাই। এবং যদি আমার এখানকার বৈশিষ্ট্যের কথা কিছু বলে, তাহলে আমরা প্রথমেই বললাম যে এই জায়গার উষ্ণতা মোরললেস 1600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এখানে বায়ুর যে উপাদানগুলি, সেই উপাদানগুলির মধ্যে অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম, এই ধরনের উপাদানগুলি উপস্থিত থাকে। এবং তার সাথে সাথে এই স্তরটার উপযোগিতা হচ্ছে এই জায়গাতে কিন্তু বিভিন্ন রকমের কৃত্রিম উপগ্রহ, যেগুলো আমরা মানে পৃথিবীর বিভিন্ন দেশ যারা উৎক্ষেপণ করে, সেই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু সবাই এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডলে তারা পাঠায়। তার মানে দেখো, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই এক্সোস্ফিয়ারও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বশেষ যে স্তর, যেটাকে আমরা বলে থাকি ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল। এটা কি না, চৌম্বক মণ্ডল হচ্ছে বহিস্থ, যে আমরা বহিস্থ স্তর যেটা বললাম, বহিস্তর, তারপরে একটা বায়ুমণ্ডল স্তরের কথা কল্পনা করা হয়, যেটা মূলত চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টির জন্য দায়ী এই স্তরটা। ওখানেও কিন্তু বায়ুর যে উপাদানগুলো, গ্যাসীয় যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু আয়ন হিসাবে অবস্থান করে। এবং এই জায়গাতে মানে যেহেতু এরা অনেক উচ্চতায় থাকে, সেই জন্য ওই মানে উপাদানগুলি ওই জায়গাতে বিভিন্ন রকমের রিং আকারে, মানে বলয় আকারে অবস্থান করে। এই বলয়গুলোকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। মানে এগুলো জাস্ট মানে তোমার রিং আকারে থাকে, যেগুলোকে মানে তোমার ওই যে আয়নগুলো, সেই আয়নগুলো কিন্তু ওই রিংগুলোকে তৈরি করে। এটাকে বলা হয় ভ্যান অ্যালেনের বিকিরণ বলয়। আমরা যদি এই স্তরের উষ্ণতা দেখি, মোটামুটি এই স্তরের উষ্ণতাটাও কিন্তু তোমার এক্সোস্ফিয়ারের যে উষ্ণতা, সেই উষ্ণতার কাছাকাছি এখানে থাকে। আর এই জায়গাতে যেহেতু উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে, সেই জন্যই কিন্তু এই বলয় বা রিংগুলো তৈরি হয়। আরেকটা বিষয় যেটা আমরা জানি, যে পৃথিবী একটা চৌম্বক ক্ষেত্র থাকে। এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এটা তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু এই চৌম্বক মণ্ডলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে যদি এই চৌম্বক মণ্ডলটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা ক্ষতিগ্রস্ত হয়। এই তোমরা অনেক সময় মানে শুনে থাকবে যে বিভিন্ন রকমের সৌরঝড় বা ইত্যাদি, এরা পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং তাতে অনেক ধরনের ক্ষয়ক্ষতি ঘটতে পারে। আসলে সৌরঝড় মানে তো এরকম নয় যে আমরা সাধারণ যে ঝড় দেখি সেই রকম কিছু ঝড় সূর্য থেকে পৃথিবীর দিকে আসবে, এটা আসা সম্ভব নয়। মাঝখানে কোনো বায়ুমণ্ডলই নেই, আসতে পারে না। কি হয় আসলে না, সূর্য থেকে বিভিন্ন রকমের আয়ন, যে আয়নগুলো বিভিন্ন রকমের বিকিরণ, তারা তীব্র বেগে ধরো পৃথিবীর দিকে ছুটে আসছে।
এবং তারা এসে যদি এই ম্যাগনেটোস্ফিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাহলে কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের বিভিন্ন রকমের কাজ, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সমস্ত রকমের ঘটনা, উপগ্রহকে পরিচালনা করা, এইরকম ধরনের বিভিন্ন কাজ সম্পূর্ণভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য অনেক এইভাবে করে মনে করছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কারণে ম্যাগনেটোস্ফিয়ারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে যে আলোচনাটা এখানে করলাম, এই আলোচনাটা আমি বোর্ডওয়ার্ক না করেই তোমাদেরকে করলাম। কারণটা আসলে আর কিছু নয়, এটা অনেকটাই মুখস্থ নির্ভর একটা জায়গা। সেই জন্য যাতে বিষয়টা তোমাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দেওয়া এবং গাইডলাইন করা যে কিভাবে এই জায়গাটাকে পড়তে হবে। আশা করি তোমাদের ভিডিওটা উপকারে লাগবে। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদেরকে অবশ্যই জানাবে, যাতে করে মাধ্যমিক 2021-এর এই যে প্রস্তুতি পর্ব আমরা পরপর ভিডিওগুলোকে ছাড়বো, সেগুলো যেন তারা সবাই দেখে, যাতে তারাও উপকৃত হতে পারে। তাহলে আমরা নেক্সট যে ভিডিওটা আপলোড করব সেটা এই কনসার্ন অন এনভায়রনমেন্ট বা আমার বায়ুমণ্ডলের যে অংশটা আজকে আলোচনা করলাম, ঠিক তার পরের যে অংশটা রয়েছে সেই অংশটাকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা তৈরি করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশুনো করো, যাতে 2021-এর মাধ্যমিকে তোমরা সবাই খুব সুন্দর রেজাল্ট করতে পারো।